ভিক্টোরি পিরিয়ডের যেই সময়কাল এটা হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। আচ্ছা, এইটার আসলে ভিক্টোরি পিরিয়ডের সময় সাহিত্যগুলো কেমন ছিল? ভিক্টোরি পিরিয়ড হচ্ছে রোমান্টিক পিরিয়ডের পরে এবং হচ্ছে ব্যক্তিজীবনের চারিত্রিক চরিত্রগুলোর পূর্বের যেই সময়টা সেটাই হচ্ছে আপনার ভিক্টোরি পিরিয়ড। আসলে রোমান্টিক বলতে আমরা মনে হচ্ছে এরকম কিছু বলছি যে প্রেম বা এরকম কিছু, কিন্তু রোমান্টিক বিষয়ের যেই সাহিত্যগুলো আছে এগুলো মূলত যে ইমাজিনেশন এই হচ্ছে স্টেপটা ডেভেলপ হয়েছে। কীরকম যে সাপোজ আমি একটা রিলেশনে আছি, রিলেশনে অনেক বেশি ঝামেলা হয়েছে এবং এই ঝামেলাটা থাকা অবস্থায় আমি মনে করতেছি এরকম যে ঝামেলাটা হচ্ছে রিমুভ হয়ে গেছে, তারপর হচ্ছে আমরা খুব হচ্ছে সুখে আছি, সে একসাথে ঘুরতেছে, একসাথে ফিরতেছি। এই যে বাস্তব যে চিন্তা, মানে বাস্তব থেকে যেই বাড়তি চিন্তাটা, যেটা কল্পনা, এই ইমাজিনেশনটাই হচ্ছে মূলত রোমান্টিক যুগ। রোমান্টিক যুগ থেকে বেরিয়ে এসে জাস্ট বাস্তবতায় ঢুকতেছে, এই পিরিয়ডটাই হচ্ছে মূলত ভিক্টোরি পিরিয়ড। ভিক্টোরি পিরিয়ডে যেই কয়েকজন মানুষ আছেন, লেখক আছেন, এর মধ্যে আলফ্রেড লর্ড টেনিসন অনেক বেশি উল্লেখযোগ্য। তিনি দুইজন ব্যক্তিকে দুইটা আসলে বিশেষায়িত করছেন। একটা হচ্ছে শেক্সপিয়রকে দার্জিলিং সান আর ক্রিস্টোফার মার্লোয়েকে মর্নিং স্টার বলেছেন। ক্রিস্টোফার মার্লোয়ে হচ্ছে শেক্সপিয়রের পূর্বে আসা ব্যক্তি। ক্রিস্টোফার মার্লোয়ে মূলত ইংরেজি সাহিত্যের নাটকের যেই পর্যায়টা শুরু করছে, তার মানে হচ্ছে উনি জাস্ট দীপ্ত বা এই আলোটা দেখাইছে, এজন্য তাকে বলছে মর্নিং স্টার। আর এটার পরিপক্কতা নিয়ে আসছে শেক্সপিয়র, তার জন্য তাকে বলা হচ্ছে দার্জিলিং সান। আচ্ছা, তার একটা বিখ্যাত, খুবই বিখ্যাত হচ্ছে যে ইলোজিগি হচ্ছে ইন মেমোরিয়াম। ইন মেমোরিয়ামের কাহিনীটা হচ্ছে তার একটা বন্ধু ছিল আর্থার হেনরি। এই বন্ধুর সাথে টেনিসনের বোনের হচ্ছে বিয়ে হওয়ার কথা, মানে হচ্ছে রিলেশন। তো এই রিলেশনটা টেনিসনের বাবা মা শুরুর দিকে মেনে নেয় নাই। তারপরে এসে দুই ফ্যামিলি যখন মেনে নেয় যে হ্যাঁ তারা আসলে বিয়েটা দিবে, এই সময়ের পূর্বে বিয়ের আগে তারা ঘুরতে গেছে। ওই তারা না, জাস্ট ওই তার ফ্রেন্ড যে আছে আর্থার হেনরি, ও ঘুরতে গেছে এক জায়গায়, ঘুরতে গিয়ে সে মারা গেছে। এই যে তার শোক, এই শোকে শোকায়িত হয়েই মূলত এই ইন মেমোরিয়াম যেই শোক কাহিনী, এটাই তিনি লিখছেন টেনিসন। এবং তিনি এটাও বলেন যে তার বন্ধু মারা না যেত তাহলে এত বেশি সাহিত্যিক তিনি হইতে পারতেন না। ওই শোকে শোকায়িত হয়েই তিনি আসলে মূলত সাহিত্যে মনোনিবেশ করছেন। এইরকম একটা হচ্ছে প্রচলন বাংলা সাহিত্যও আছে। শহীদুল্লাহ কায়সারকে যখন জেলে রাখা হয়, মুনির চৌধুরীকে যখন জেলে রাখা হয়, ওই সময়টাতে তারা মূলত জেলে বসে থেকেই, জেলের যেই শোক, ওই শোকে বসে থেকেই তারা মূলত সাহিত্য রচনা করছে। তো এই দুঃখ কষ্ট না পেলে আসলে সাহিত্য হয় না, এটাই আসলে এই জায়গায় তারা বোঝাতে চাইছে। এছাড়াও এই যে ওই সময়ে ইংল্যান্ডের যে কুইন ছিল তার সাথে তার বন্ধুত্ব ছিল। এই কুইন ম্যারি নামে তার একটা হচ্ছে যে কমিউনিটিস আছে। এই জায়গায় মূলত আলোচনা করা হয়েছে রোমানের মানে ত্রিদেবতা, অর্থাৎ সৃষ্টিকর্তার যে হচ্ছে ছেলে জিউ, সে এবং হচ্ছে পরমাত্মা, এই তিন বিষয়ে যে আলোচনা করা হয়েছে তার কিছু বিখ্যাত কবিতা পড়া লাগবে। এর মধ্যে একটা হচ্ছে লোটাস ইটার্স, দ্য লোটাস ইটার্স। এইটা মূলত হচ্ছে গাঞ্জা খাওয়ার কাহিনী। গাঞ্জা খাওয়ার কাহিনী বলতে একটা দ্বীপে, ওই দ্বীপে এই গাছটা আছে, এই গাছটার পাতা হচ্ছে তা শুকিয়ে বা হচ্ছে হাতে ডলে খায়, এবং এটা খাওয়ার পর এমন একটা ফিল আসে যে হচ্ছে জীবনে আর কোনো দুঃখ নাই, খুব সুখ হাবিয়ে যাবে, এরকম মানে হচ্ছে খুব চিল করতে হবে, এই টাইপের কিছু। তার মানে হচ্ছে আমরা যদি সোজা বাংলা বলি গাঞ্জা খাওয়ার মতো এরকম একটা অবস্থা। এরপর হচ্ছে ইউলিসিস, এটা ঠিক এর উল্টা। এই জায়গায় তিনি বলছেন যে জীবনে প্রচুর কাজ করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, হচ্ছে যে অনেক কিছু জীবন অর্জন করতে হবে। এইখানকার একটা বিখ্যাত লাইন হচ্ছে হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান ইন্ড। এইটা একটা উক্তি এই হচ্ছে কবিতায়। এছাড়া হচ্ছে লাকসাম হলের কাহিনীটা হচ্ছে এইরকম যে একজন বক্তা থাকে এবং ওই বক্তা আসলে হচ্ছে যে কবিতাটা বলে, যেমন হচ্ছে বাংলা সাহিত্যে আছে কবর, এইখানে তোর দাবি কবর ডালিম গাছের তর, অর্থাৎ একজন বলতেছে এবং একজন নীরব শ্রোতা আছে, তার কোনো উক্তি আসে না। ওই যেখানে এই যে ওই কবর কবিতায় কিন্তু হচ্ছে নীরব শ্রোতা হচ্ছে নাতনি বা নাতি,
তো হচ্ছে নিরবতা, সে তার কোনো উক্তি নাই, আর ওর দাদা শুধু বলেই গেছে। এই টাইপের একটা কবিতা হচ্ছে লাক্সমাল হল। এবং হচ্ছে এই হলটা একটা রুম, ডেটিং রুম বলা যায়। এই রুমে ওই বক্তা এবং এর একটা নায়িকা আছে এমি, এদের দুজনের প্রেম হয়। এক সময় এই এমি এই বক্তাকে যেই ছিল, এই বক্তাকে ভুলে গিয়ে অন্য আরেকজনের সাথে রিলেশনে জড়ায় পড়ে, এবং তখন এই বক্তা আসলে অভিশাপ দেয় যে এই হলটা, এই ডেটিং রুমটা ধ্বংস হয়ে যাক। এটা একটা কবিতা। আরেকটা হচ্ছে মর্টো ডি অথর, এটাও বিখ্যাত কবিতা। এই কয়েকটা কবিতা পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। আর এর দুইটা বিখ্যাত কোটেশন আছে, একটা হচ্ছে নলেজ কাম বাট উইজডম লিঙ্কার্স, অর্থাৎ তথ্য যাওয়া আসা করে চেঞ্জ হয়, কিন্তু যেটা মেধা প্রজ্ঞা সেটা থেকে যায়। আর একটা হচ্ছে সোর্স আর দ্য বেস্ট এডুকেটরস, তার মানে হচ্ছে যখন যেটা দুঃখ কষ্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের উচিত শিক্ষা দেয়, এটাই আসলে আসল শিক্ষক। এই হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের সাহিত্য। এর বাইরে আর কিছু পড়া লাগবে, এতটুকু পড়লেই হয়ে যাবে।